বন্ধুরা, গতকালের আগের দিন রাজনাথ সিং একটি বক্তব্য দিয়েছিল একটি মিলিটারি সমাবেশে গিয়ে। সৈনিকদের একটা মিটিং ছিল, সৈনিকদের যে বৃহত্তম অফিসার যারা আছে তাদের একটা মিটিং ছিল। সেখানে গিয়ে রাজনাথ সিং এমন কিছু একটা বলে দেয়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের নিউজ চ্যানেল সম্পূর্ণ মত্ত হয়ে ওঠে। মনে হচ্ছে যেন বাংলাদেশের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বন্ধুরা, আজকে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখব রাজনাথ সিং যে কথাটা বলেছে সেটা বর্তমান পরিপ্রেক্ষিতে কতটা প্রয়োজনীয়। তো বন্ধুরা, সবার প্রথমে দেখা যাক রাজনাথ সিং অ্যাকচুয়ালি বলেছেটা কি, যে বাংলাদেশে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। হয়তো বন্ধুরা তোমরা দেখেছো হয়তো বিষয়টা, কিন্তু আমরা একটু ডিটেলস আলোচনা করব। যদি বিষয়টা ডিটেলসে বুঝতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি কিসের প্রয়োজন সেটা। তো বন্ধুরা, রাজনাথ সিং পরশু দিন, বলতে পারো গতকালের আগের দিন, একটা মিটিংয়ে গিয়েছিল। সেখানে হচ্ছে আমাদের সৈন্য বা আর্মির যে বিভিন্ন যে ঊর্ধ্বতন অফিসাররা ছিল তারা ছিল। সেই মিটিংয়ে গিয়ে রাজনাথ সিং বলেছে যে বি প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড, এবং একই সাথে বলেছে যে ভারতের সৈন্যদের এখন যুদ্ধের জন্য রেডি থাকতে হবে। যেমন ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সিমিলারলি বাংলাদেশের পরিস্থিতিও বর্তমানে খুব একটা ভালো নেই। তো সেই কারণের জন্য বলেছে বন্ধুরা, এখন আমাদের যে নেইবারিং কান্ট্রি রয়েছে, আশেপাশে যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো, সেগুলোতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপরে ভারতের সেনাবাহিনীর প্রপার নজর দিতে হবে, এটা রাজনাথ সিং বলেছে। এবং তারপরে বলেছে বি প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড ওয়ার, অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত হও, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। বন্ধুরা, রাজনাথ সিং অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতে চেয়েছে বা কি হিন্ট দিতে চেয়েছে এটা বোঝার দরকার আছে। বর্তমানে ভারতের প্রতিবেশী রাজ্য যদি বলো, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে এবং বাংলাদেশ রয়েছে। এই তিনটা কান্ট্রির সাথে আমাদের দেশের সম্পর্ক অ্যাট প্রেজেন্ট ইজ নট গুড। বাংলাদেশের সাথে 1 মাস আগেও আমাদের সম্পর্ক ভালো ছিল, যখন শেখ হাসিনা সরকার ছিল। শেখ হাসিনা সরকার যাওয়ার পরে বাংলাদেশে এমন একটা সরকার এসেছে যারা কথায় কথায় আমাদের বিরোধিতা করছে, ভারতকে খণ্ড খণ্ডভাবে বিভক্ত করার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের লোকাল পপুলেশনও দিচ্ছে তাদের দেশের, এবং গভর্নমেন্টও ভারত বিরোধী একটা সরকার। তো বন্ধুরা, রাজনাথ সিং যে এই কথাটা বলেছে সেটা স্পেসিফিক্যালি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলেছে কিনা আমরা জানি না, বাট রাজনাথ সিং কি মিন করতে চেয়েছে যে আনএক্সপেক্টেড কিছু ওয়েট করছে আমরা জানি না। বন্ধুরা, হতে পারে হয়তো বাংলাদেশ নিয়ে বড় কিছু একটা ভাবার প্ল্যানের মধ্যে ভারতবর্ষ রয়েছে, হতেই পারে, এমন না হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু এটাও হতে পারে বাংলাদেশ ছাড়া হয়তো আশেপাশের দেশ সম্বন্ধেও বলছে। কিন্তু বন্ধুরা, যেটাই বলে থাকুক না কেন, আমাদের এই বিষয়টা কিন্তু ভালো মতো দেখা উচিত যে বাংলাদেশটা কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, এবং স্পষ্ট ভাষায় বলতে গেলে কেন ভারতের বাংলাদেশে আক্রমণ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আমি সঠিক বলছি, এটা একটা খুবই, বলতে পারো একটা খুবই ইম্পর্টেন্ট একটা সময়, যেই সময়ের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, এবং অবশ্যই ভারতের বাংলাদেশের মধ্যে কিছু একটা করা উচিত, যেটা করলে মনে হয় অনেকগুলো প্রবলেম যেগুলো ভারত এখন গ্রসিত আছে সেগুলো সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমরা ডিসকাস করব যে কেন বাংলাদেশের আক্রমণ করা উচিত ভারতবর্ষের। দেখো বন্ধুরা, সবার প্রথমত বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার আমাদের পুরোপুরিভাবে বিরোধিতা করছে, এটা আমরা সবাই জানি, সবাই বুঝতেও পেরেছি। এখন এই পরিস্থিতিতে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে নর্থ ইস্ট। তোমরা সকলেই জানো বন্ধুরা, নর্থ ইস্ট যে আছে, নর্থ ইস্ট একটা চিকন বা সরু, বলতে পারো সংকীর্ণ একটা রাস্তার দ্বারা বা সংকীর্ণ একটা অঞ্চল দ্বারা ভারতবর্ষ, সম্পূর্ণ ভারতবর্ষ নর্থ ইস্টের সাথে কানেক্টেড হয়। এই যে অঞ্চলটা যে আমি রেড কালার দিয়ে করলাম, এই অঞ্চলটাকে কি বলা হয় আমরা সবাই জানি, এটাকে বলা হয় চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর বলা হয়, চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর। এবং এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের ওখানে রয়েছে। দার্জিলিং এবং মালদার যে মধ্যবর্তী অঞ্চলটা রয়েছে এই জায়গাটায় রয়েছে এই শিলিগুড়ি করিডোর। এবং বাংলাদেশের আগাগোড়াই, বাংলাদেশ বলো পাকিস্তান বলো, সবার একটা পরিকল্পনা যে চিকেন করিডোরটা কোনোভাবে তারা আটকে দেবে, আটকে দিয়ে উত্তর পূর্ব যে ভারতটা আছে, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণরূপে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে, এটা বাংলাদেশের প্ল্যান। এবং সত্যি বলছি বন্ধুরা, যদি চিকেন নেক কোনোভাবে, যদি চিকেন নেকে যদি কোনো গন্ডগোল ঘটে, তাহলে সত্যি বলছি উত্তর পূর্ব ভারতে যে সিকিউরিটি যেটা আছে, উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি কিন্তু ক্রাইসিসের মধ্যে চলে আসবে। দেখো বন্ধুরা, বর্তমানে উত্তর পূর্ব ভারতে যদি আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকে, সেটা একমাত্র পথ হচ্ছে চিকেন পথ, যেটা দিয়ে আমরা ডাইরেক্টলি যেতে পারি উত্তর পূর্ব ভারতে। সেটা খুবই সরু একটা পথ,
20 আর সামথিং কিলোমিটার সেটার হচ্ছে সম্পূর্ণ প্রস্থ হবে, ঠিক আছে। এবং অন্যভাবে যদি আমরা উত্তর পূর্ব ভারতে যেতে চাই তাহলে আমাদের সমুদ্র পথ হয়ে যেতে হয়, এবং যেটার জন্য পুরোপুরিভাবে আমাদের বাংলাদেশের উপর ডিপেন্ড করতে হয়। বাংলাদেশের চিটাগং যে পোর্ট আছে, চিটগাঁও যে পোর্ট আছে, এখান থেকে আমরা ত্রিপুরাতে যেতে পারবো, মিজোরামে যেতে পারবো, এইভাবে যেতে পারি, অথবা আমরা মায়ানমার যে আছে মায়ানমার হয়ে যেতে পারি। কিন্তু এই পথগুলো যে আছে এই পথগুলো অনেক বেশি দূরত্ব বলতে পারো। এখানে যেতে যেমন খরচ যেমন বেশি হয়ে যায়, একইভাবে ডিস্টেন্স যেটা আছে ডিস্টেন্সটাও কিন্তু হাই হয়ে যায়। তো সেখানেই বলতে পারো যে নর্থ ইস্টের সাথে আমাদের মেন ল্যান্ডে যে কানেকশনটা আছে, যোগাযোগ সূত্র যেটা আছে, সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। এই সময় আমাদের দরকার একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট, এমন একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট দরকার যেটার জন্য আমাদের কোনো দেশের উপর ডিপেন্ড করতে হবে না। তুমি দেখতেই পারছো কোনো দেশের স্ট্যাবিলিটি বা অবস্থা কি হবে আমরা জানি না। কোনো দেশ যদি স্থিতিশীল থাকে, আমরা যদি ভালো সরকার থাকে, যেটা আমাদের বন্ধুত্বপূর্ণ সরকার যদি থাকে, আমরা সুযোগ সুবিধা পেতে পারি। কিন্তু সেই জায়গায় যদি কোনো শত্রুভাবাপন্ন সরকার যদি চলে আসে, ভারত বিরোধী সরকার, তাহলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে যেটা আছে সিকিউরিটি অনেকটার মধ্যে কিন্তু সংকটের মধ্যে চলে আসে। উত্তর পূর্ব ভারতের সুরক্ষা কিন্তু সংকটের মধ্যে চলে আসে। এই কারণের জন্য বন্ধুরা আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার। এখন বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বললাম উত্তর পূর্ব ভারতে বর্তমানে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এই অঞ্চলটাকে চিকেন নেক বলা হয়, এটা সংকীর্ণ একটা পথ, এটা আটকে দিলে আমরা শেষ। সলিউশন কি হওয়া উচিত? সবার প্রথমত এই চিকেন নেক যেটা আছে চিকেন নেকটাকে আমাদের বড় করা উচিত। চিকেন নেকটাকে আমাদের এখন একটা বাঘের পা করা উচিত। বাঘের পা বলতে এই চিকেন নেকের যে সংকীর্ণ অঞ্চলটা আছে এটা অনেকটা বৃহত্তর করে দেওয়া উচিত, এবং বৃহত্তর করতে গেলে একমাত্র পথ আমাদের থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের কিছুটা অঞ্চল আমাদের দখল করে নেওয়া। হ্যাঁ বন্ধুরা আমি সঠিক বলছি, বাংলাদেশের যে এই অঞ্চলটা আছে, তুমি দেখবে বাংলাদেশের যে এইটুক অঞ্চলটা আছে এই অঞ্চলটা তুমি দেখবে খুব একটা কিন্তু বিস্তৃত অঞ্চল না, ঠিক আছে। এই অঞ্চলটা যে আছে খুব একটু বিস্তৃত অঞ্চল না। এই অঞ্চলটা যদি ভারত কোনোভাবে যদি নিয়ে নিতে পারে, যে বাংলাদেশ চিৎকার করে বেলাচ্ছে আমাদের 7 সিস্টার নিয়ে নেবে নাকি, 7 সিস্টার নিয়ে নেবে, হাউ ডেয়ার ইউ, তোমাদের অকাত কি আছে? কিন্তু আমাদের সেই সাহস আছে, আমাদের সেই শক্তি আসে। তো ভারত সরকার এখন বিবেচনা করা উচিত এই চিকেন নেকের একটা পার্মানেন্ট সলিউশন করতে। পার্মানেন্ট সলিউশনের ক্ষেত্রে সলিউশন 1, চিকেন নেক যেটা আছে চিকেন নেকটাকেই বড় করে দাও। চিকেন নেকটা যদি বড় করে দেয় তাহলে ভারত এই পথ দিয়ে ডাইরেক্টলি নর্থ ইস্টে ঢুকতে পারবে, যেটার জন্য আমাদের টাইমটাও অনেকটা বেঁচে যাবে, টাইমটাও সেভ হবে, এবং আমাদের সিকিউরিটি একটা থাকবে, পার্মানেন্ট সিকিউরিটি চলে আসবে। অন্যদিকে বন্ধুরা আরেকটা বিষয় যেটা আছে, আমি যেটা বললাম তোমাদের, বাংলাদেশে আরেকটা যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্ট যেটা আছে, চট্টগ্রাম পোর্ট। এবং চট্টগ্রামে যে পপুলেশন আছে এখানে বন্ধুরা 50% হিন্দু পপুলেশন রয়েছে। এই চট্টগ্রাম যে আছে চট্টগ্রাম, এখানে চট্টগ্রামেরও বলতে পারো বাংলাদেশের একটা চিকেন নেক আছে। বাংলাদেশ যে বলে ভারতের চিকেন নেক, ভারতের চিকেন নেক বাংলাদেশের হাতে আছে, চিকেনের গলা। তো বাংলাদেশিদের বলতে চাই ভাই, তোমাদের যে চিকেন নেক আছে ওটাও আমাদের হাতের মধ্যে রয়েছে। ভারতীয় আর্মি যদি চায় খুব সহজেই কিন্তু ত্রিপুরা থেকে খুব চাইলে পরে খুব সহজেই চিকেন নেক অঞ্চল যেটা আছে, চিকেন নেক অঞ্চলটা বাংলাদেশের চিকেন নেক বলতে পারো এটা, এই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণরূপে ক্যাপচার করে নিতে পারে। তাহলে কি হবে, চট্টগ্রাম যে আছে চট্টগ্রামটা কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন হয়ে যাবে। বন্ধুরা তোমাদের একটা বলে রেখে এই বিষয়টা, এই চট্টগ্রাম যে বর্তমানে বাংলাদেশিদের হাতে আছে, এটা পাকিস্তানের হাতে যে যায় স্বাধীনতার সময়, এটার জন্য একমাত্র দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু আমাদের দেশের সিকিউরিটি এভাবে কি বলবো ক্রাইসিস তৈরি করেছে। চট্টগ্রাম প্রথম থেকেই, চট্টগ্রামের যে লোকজন যারা ছিল চাকমা জাতিরা, এরা প্রথম থেকেই হচ্ছে ভারতের সাথে যোগদান করার জন্য প্রস্তুত ছিল। ইভেন যেদিন স্বাধীনতা ঘোষিত হয় এখানে ভারতের পতাকা তারা হচ্ছে উত্তোলন করেছিল, কিন্তু পরের দিন এসে পাকিস্তানিরা বলে এটা পাকিস্তান হয়ে গেছে, ভারতের পতাকা জোর করে নামিয়ে দিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে। তারপরে চাকমাদের নেতৃত্ব যারা ছিল তারা ভারতে গিয়েছে, জওহরলাল নেহেরুর সাথে দেখা করেছে, সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে সর্বপ্রথম দেখা করেছে যে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই, আমাদের নেও মিলিটারি অপারেশনের মাধ্যমে, যেমনটা কাশ্মীরে হয়েছিল। বল্লভভাই প্যাটেল রাজি ছিল, কিন্তু নেহেরু এই সময় রাজি হয়নি। এবং নেহেরু রাজি হয়নি কারণের জন্য এত দারুণ একটা স্ট্র্যাটেজিক জায়গা, যেই জায়গাটা সম্পূর্ণ বাংলাদেশের হাতে চলে গেল। তো বন্ধুরা এটার উপর আমাদের একটা রাইটফুল ক্লেইম আছে বলতে পারো, অধিকারপূর্ণ একটা ক্লেইম আছে চট্টগ্রামের উপরে। তো ভারতীয় সৈনিক চাইলে পরে বাংলাদেশের ম্যাপ থেকে এই দুটো অঞ্চলকে সম্পূর্ণরূপে ইন্ডিয়ান
ম্যাপের মধ্যে নিয়ে আসা যায়, ভারতের ভূখণ্ড করে দিলে আমাদের চিকেন নেকের যে প্রবলেমটা আছে, চিকেন নেকের সলিউশন এটার মধ্যেই কিন্তু আমাদের চলে আসবে। বন্ধুরা, স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু জায়গা, কেন নর্থ ইস্টের সাথে কানেকশনের জন্য আমাদের কোনো অন্য ধরনের কিন্তু পথ নেই। এছাড়াও বাংলাদেশে কেন আমাদের আক্রমণ করা উচিত? বন্ধুরা, তুমি জানো বাংলাদেশ হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে মুসলিম পপুলেশন বেশি এবং মাইনরিটি রয়েছে হিন্দু। ভারতবর্ষে মুসলিমরা যেরকম স্বাধীনতা পেয়েছে, ভারতবর্ষে মুসলিমরা আমাদের ভাই, দে আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই অলওয়েজ কনসিডার দ্যাম অ্যাজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মুসলিমরা ভাই বোন হিসেবে চোখে দেখি। কিন্তু বাংলাদেশের ঘটনা কিন্তু পুরোপুরি বিপরীত বন্ধুরা। বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু রয়েছে, এদেরকে বাংলাদেশের সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করা হয়। তারা রাস্তায় গলা উঁচু করে কিছু বলতে পারে না, তারা সঠিকভাবে নিজের ধর্মীয় যে আচরণ আছে সেটাকে পালন করতে পারে না, পুজো করতে পারে না, তাদের মন্দির ধ্বংস হচ্ছে। রিসেন্টলি তুমি শুনবে আকাশ কি সামথিং একটা মন্ডল নামে একটা ছেলেকে রিসেন্টলি ব্লাসফেমি কেসে বাংলাদেশিরা মেরে ফেলেছে পুলিশের সামনে, সেখানে প্রশাসনও কিছু করতে পারে না। তো বন্ধুরা, বাংলাদেশে হিন্দুদের অবস্থা কিন্তু দুঃসহপূর্ণ অবস্থা, দুর্বিষহ অবস্থা। এই কারণের জন্য বাংলাদেশের হিন্দুদের প্রোটেক্ট করা কিন্তু একটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কেন পড়ে? প্রথমত, সাউথ এশিয়া যে আছে সেখানে বড় ভাই ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ দ্য ফাদার, এবং আশেপাশে যে ছোটোখাটো দেশ আছে দে আর দ্য সন্স, এবং তার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে আমাদের বড় ছেলে ছোট ছেলে। তো ছোট ছেলের ঘরে যদি কোনো ধরনের অত্যাচার হয় তো পিতার এটা দায়িত্ব সেই জায়গায় সেটাকে রক্ষা করা। তো হিন্দুদের পারসিকিউশন করা হচ্ছে, তো হিন্দুদের বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রথমত এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, মোরাল অব্লিগেশন, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। 2 নম্বর জিনিস বন্ধুরা কি পড়ে? শুধুমাত্র নৈতিক দায়িত্ব না, এখন হিন্দুদের এখানে যত বেশি পারসিকিউশন হবে, যত বেশি তাদের নিপীড়িত করা হবে, হিন্দুরা এখন বাংলাদেশ ছাড়িয়ে কোথায় চলে আসবে? আমাদের ভারতবর্ষের যে বর্ডার সংলগ্ন অঞ্চলগুলো আছে সেগুলোর মধ্যে আসার চেষ্টা করবে। ফলে কি হবে? এই বর্ডার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেগুলোর উপরে হচ্ছে পপুলেশন প্রেশার বাড়তে থাকবে, জনসংখ্যার চাপ যেটা আছে সেটা বাড়তে থাকবে। ফলে কি হয়? এটার একটা বিশাল লেভেলে কিন্তু একটা সামাজিক ইম্প্যাক্টও রয়েছে, এবং 1.5 কোটি লোককে একটা দেশের মধ্যে ঠাঁই দেওয়া কিন্তু মুখের গল্প না। পপুলেশন প্রেশার পড়লে সামাজিক ইম্প্যাক্ট কি? সেখানকার যে জনসংখ্যা আছে, জনসংখ্যা পরিবর্তন হয়ে যাবে, আর জনসংখ্যা যখন পরিবর্তন হয় তার সাথে কালচার পরিবর্তন হয়ে যায়, সংস্কৃতির পরিবর্তন হয়, এবং সংস্কৃতি ইজ আ ভাইটাল থিং ফর এনি নেশন অর এনি স্টেট। এবং এই সোশ্যাল যে ইম্প্যাক্টটা আছে, সংস্কৃতির পরিবর্তন হয় বাঙালি পপুলেশনের দ্বারা, সেটা কিন্তু উত্তর পূর্ব ভারতে যে বিভিন্ন যে বিদ্রোহগুলো আছে সেটার ওয়ান অফ দ্য মেন রিজন। তুমি এখানে আসামের কথা বলতে পারো, ত্রিপুরার কথা বলতে পারো, এই দুটো রাজ্যে যে ইনসার্জেন্সগুলো বা বিদ্রোহগুলো যে হয়েছে, এই বিদ্রোহগুলোর পিছনে একটা সবচেয়ে বড় দায়ী যেটা বিষয় সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে মাইগ্রেশন বলতে এখানে অবৈধ বলতে পারো প্রবেশ, যেটা বলে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ। সোশ্যাল ফ্যাব্রিক বন্ধ হচ্ছে এবং ভারতের সিকিউরিটি কনসার্ন দেখা যাচ্ছে বা সুরক্ষাগত চ্যালেঞ্জের কিন্তু জন্ম দেবে। একইভাবে রোজগারের ব্যাপার আছে। অলরেডি তুমি জানো ইন্ডিয়ার পপুলেশন হিউজ, গভর্নমেন্ট এক্সিস্টিং পপুলেশনকেই সঠিকভাবে রোজগার দিতে পারছে না। এখন যদি নতুন পপুলেশন আছে তাদেরকে রোজগার দিবে কি করে? হাউ পসিবলই হবে না। এই কারণের জন্য বাংলাদেশি হিন্দুদের প্রতি আমাদের দায়িত্ব আছে, বাংলাদেশের হিন্দুদের আমাদের প্রোটেক্ট করতে হবে, এবং প্রোটেকশনের একমাত্র পথ যেটা আছে, এই অঞ্চলটা রাজশাহী অঞ্চল যেটা আছে, রাজশাহী ডিভিশনের মধ্যে রংপুর, আই থিঙ্ক এই জায়গাটা, এই রংপুর এবং এদিকে চিটগাঁও যেটা আছে, এই দুটোকে পৃথক করে দাও। পৃথক করে বাংলাদেশে যত হিন্দু রয়েছে যারা আসতে চায় তাদেরকে এখানে ঢুকিয়ে দিয়ে এই দু সাইডে দুটো হিন্দু মেজরিটি দুটো স্টেট তৈরি করে দাও। একটা স্টেট ত্রিপুরার সাথে যুক্ত করে দাও, একটা স্টেট পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দাও। ফলে কি হবে? ফলে হিন্দু পপুলেশন যারা আছে তারা এই নিপীড়ন থেকে মুক্তি পাবে, এবং ভারতের উপরে সামাজিক বা অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসার কথা ছিল মাইগ্রেশনের জন্য, সেগুলো থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এটার অনেক ফোল্ড ইমপ্লিকেশন আছে। আমরা শুধুমাত্র একটা বিষয়কে একটাভাবে দেখব তাহলে হবে না, আমাদের বিভিন্নভাবে জিনিসটা দেখতে হবে, ইন মাল্টিপল ওয়েস। তো সামাজিকভাবেও আমরা সুরক্ষা পাবো, অর্থনৈতিকভাবেও সুরক্ষা পাবো, পপুলেশনের চাপ থেকেও সুরক্ষা পাবো, এবং সুরক্ষাগত দিক থেকেও আমরা সুরক্ষা পাবো। ঠিক আছে? এবং অন্যদিকে বাংলাদেশে তুমি রিসেন্টলি দেখেছো আগের মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে জামাত যে আছে, জামাত অ্যাক্টিভ হয়েছে। রিসেন্টলি বাংলাদেশের সরকার জামাতের উপর যে নিষেধাজ্ঞা ছিল, জামাত সম্বন্ধে বলি সর্বপ্রথমত বন্ধুরা তোমাদের, এই জামাতে ইসলামী যে রয়েছে, জামাতে ইসলামী
একটা বলতে পারো টেররিস্ট অর্গানাইজেশন। কেন টেররিস্ট অর্গানাইজেশন? কারণ এটা হচ্ছে আল কায়দা যে রয়েছে, আল কায়দার হচ্ছে একটা ব্রাঞ্চ, ঠিক আছে? আল কায়দার হচ্ছে একটা শাখা। আল কায়দা তোমরা সবাই জানো, আল কায়দার হেড কে ছিল? ওসামা বিন লাদেন। আর ওসামা বিন লাদেন তো কোনো সন্ত বা সাধু ছিল না, হি ওয়াজ আ ব্লাডি টেররিস্ট। সে টেররিস্ট ছিল। এই টেররিস্টের যে গ্রুপটা আছে আল কায়দা, আল কায়দার ব্রাঞ্চ হচ্ছে জামাতে ইসলামী। এখন জামাতে ইসলামীর উপরে যে ব্যানটা ছিল শেখ হাসিনা সরকার দিয়ে রেখেছিল, সেই ব্যানটাকে তুলে দিয়েছে। তো এরা নিজের মতো করে নিজের কাজ করবে, টেররিস্ট কার্যকলাপ বাড়বে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এর সাথে সাথে শেখ হাসিনা সরকার 2009 সাল থেকে যে বিভিন্ন টেররিস্টদের যে গ্রেপ্তার করেছিল, সেই টেররিস্টদের এখন ছাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে 100টার উপরে হার্ডকোর টেররিস্ট যারা ছিল এখন তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, এবং এদের সবার একটাই উদ্দেশ্য ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা। এই টেররিস্টগুলো যখন বাংলাদেশে ওপেন ঘুরে বেড়াবে, তুমি ভাবতে পারছো ভারতের বিরুদ্ধে কত বেশি টেররিস্ট হামলার চাপ বেড়ে যাবে। কেন ইমাজিন, একদিকে পাকিস্তান অলরেডি টেররিজম করে বেড়াচ্ছে, পাশে একটা বাংলাদেশ টেররিজম করে বেড়াবে। এই টেররিজম থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের সাথে একটা বোঝা পড়া উচিত। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? এবং পাকিস্তানের সাথে একটা তাদের সংগঠন তৈরি হচ্ছে পাকিস্তানের সাথে। রিসেন্টলি তুমি দেখবে শেখ হাসিনা সরকার যেখানে বলেছিল 1971 সালে পাকিস্তানি যে 30 লক্ষ মানুষকে মেরেছিল বাংলাদেশি, যদিও সবাই বলে 30 লক্ষ বাংলাদেশি, অ্যাকচুয়ালি রিয়ালিটি বলতে ওই 30 লক্ষর মধ্যে 95% হিন্দু ছিল বন্ধুরা। 95% হিন্দু বাঙালিদের পাকিস্তানি এবং বাংলাদেশি লোকাল রাজাকার যারা ছিল তারা খুন করেছে। শেখ হাসিনা এর মধ্যে বলেছিল এই ইস্যুটা যে আছে, এই ইস্যুটা ইউএনএতে নিয়ে যাবে, ইউনাইটেড নেশনে নিয়ে যাবে এবং পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কেস করবে। শেখ হাসিনার গুড পদক্ষেপ ছিল, ভালো পদক্ষেপ ছিল। কিন্তু রিসেন্টলি বর্তমানে বাংলাদেশে যে নতুন উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছে, তার মধ্যে একজন যুবক আছে, নাম হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কি বলেছে? নাহিদ ইসলাম বলে আমরা 1971 ব্যাপারটা বাংলাদেশের সাথে রিজলভ করতে চাই। আরে ভাই, তুমি কি রিজলভ করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিজলভ? 30 লক্ষ মানুষকে যে মেরে ফেলেছে, এটা রিজলভ করতে চাও? পাকিস্তানি কি সেই প্রাণটা কি ফিরিয়ে দিতে পারবে? পাকিস্তানিরা কি সেই প্রাণটা কি ফিরিয়ে দিতে পারবে? যে 30 লক্ষ হিন্দু মারা গিয়েছে, সেই প্রাণটা কি ফিরিয়ে দিতে পারবে? তোমরা কিসের রিজলভ করতে চাও? তো বোঝাই যাচ্ছে বাংলাদেশে যে বর্তমানে সরকার আছে, তারা পাকিস্তানের কোলে নাচার মতো একটা সরকার। রিসেন্টলি আমরা দেখেছি পাকিস্তানের কাছে বাংলাদেশিরা ওয়েপন্স অর্ডার করছে, অস্ত্র অর্ডার করছে, ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে। তো এখন পাকিস্তান বাংলাদেশের একটা নেক্সাস হবে, পশ্চিম প্রান্তে পাকিস্তান, পূর্ব প্রান্তে পূর্ব পাকিস্তান। বাংলাদেশটা তো না, এটা পূর্ব পাকিস্তান। এই দুটো মিলে বাংলাদেশকে পেশা শুরু করবে, ভারতকে চাপ দেওয়া শুরু করবে। সরাসরি দিতে পারবে না, এরা কি করবে? বর্ডার এরিয়াতে টেররিস্ট হামলা করাবে, টেররিস্ট হামলা বা সন্ত্রাসবাদী হামলা করানোর চেষ্টা করবে, ভারতের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করবে, যেটার নাম হচ্ছে অপারেশন পিনকোড। আগের ক্লাসে অলরেডি আমি অপারেশন পিনকোড আলোচনা করেছি, তোমরা যদি দেখতে চাও গেলেই দেখতে পারবে। অপারেশন পিনকোড বলে একটা ভিডিও দেওয়া আছে। আরেকটা কারণে বাংলাদেশে আমাদের অ্যাটাক করা উচিত। বাংলাদেশে যে সরকারটা পরিবর্তন হয়ে গেল, এখন তারা কি করবে? উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ছিল, যারা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে হচ্ছে বলতে পারো বাংলাদেশের থেকে বাংলাদেশের সাপোর্ট পায়নি, ফলে ভারত সরকারের সাথে হচ্ছে তারা হচ্ছে বলতে পারো একটা ভালো সম্পর্ক তৈরি করে সারেন্ডার করেছে। রিসেন্টলি বাংলাদেশি সরকার আবার চাইবে কোনোভাবে উত্তর পূর্ব ভারতে যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে বিদ্রোহীমূলক, তাদেরকে জাগানোর, তাদেরকে হাতিয়ার দিয়ে সাপোর্ট করবে, ফান্ড দিয়ে সাপোর্ট করবে, তারা যাতে ভারতের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার তৈরি করতে পারে, প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ তৈরি করতে পারে, ঠিক আছে? এই ধরনের একটা প্ল্যান নিয়ে এটা আগাচ্ছে। এবং বন্ধুরা, তোমরা বলতেই পারো বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলছি, বাংলাদেশের প্রতি কি এক ফোঁটা ভালোবাসা আসে না? আরে ভাই, কিসের ভালোবাসা? বাংলাদেশের জনগণ যেখানে বলে যে ভারতের যত বড় শত্রু সে তত বড় দেশপ্রেমী, এই দেশের সাথে কিসের ভালোবাসা? বিন্দু মাত্র ভালোবাসা নেই। যেটুকু ছিল এদের আচরণে এইটুকু উঠে গিয়েছে। বাংলাদেশের মতো একটা দেশ, ধর্মান্ধ একটা দেশ, যেটা সম্পূর্ণরূপে ভারত বিরোধিতা করে, ভারতের ক্ষতি করতে চাই, সেই রকম দেশের প্রতি নো সিম্প্যাথি। তো বন্ধুরা, এই পয়েন্টগুলো আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াই ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার টু অ্যাটাক বাংলাদেশ।
বাংলাদেশের সাথে একটা যুদ্ধ ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। বেশি দিন লাগবে না, 2-3 দিন সময় লাগবে, এই দুটো অঞ্চলকে আলাদা করে দেবো, ভারতের সাথে যুক্ত করে দেবো, যুদ্ধ শেষ। তাই তো আলটিমেটলি তাই তো ব্যাপার। এটা এখন করতে হবে। ভারত যদি নিজের সিকিউরিটিটাকে যদি সর্বাধিক গুরুত্ব দেয়, ভারত সরকার এটা ভেবে দেখার সময় হয়েছে বন্ধুরা। আশা করি বন্ধুরা এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমাদের যদি মনে হয় কোনো একটা ভিডিও বা কোনো একটা টপিক্সের উপরে আমার ভিডিও করা উচিত, কমেন্ট বক্সে জানাও যে কোন টপিক্সের উপরে ভিডিও করবো। ডেফিনেটলি আমি তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই।